তোমরা নিশ্চয়ই অবগত আছো যে তোমাদের শর্ট সিলেবাসে নতুন একটা টপিক যুক্ত করা হয়েছে, যেটা হচ্ছে এসকিউ অর্থাৎ শর্ট কোয়েশ্চন। আমি পুরো বই অ্যানালাইসিস করে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু শর্ট কোয়েশ্চন নিয়ে এসেছি। এই টাইপ থেকে না আসলে আমার দোষ, আর না পারলে তোমার দোষ। চলো শুরু করি। প্রথম অধ্যায় হচ্ছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। এই অধ্যায়ের প্রথম প্রশ্নটা হচ্ছে, কোন অর্থায়নের মূল লক্ষ্য জনকল্যাণ বা ব্যাখ্যা করো। তাহলে কোন অর্থের মূল লক্ষ্য জনকল্যাণ? আমরা জানি সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণ বা সমাজ কল্যাণ। তাহলে তুমি যদি জ্ঞানমূলক যেটা জিজ্ঞেস করা হয়েছে কোন অর্থায়নের মূল লক্ষ্য জনকল্যাণ, তুমি যদি সরকারি অর্থায়ন জানো তখন বলবা সরকারি অর্থায়ন কাকে বলে। যে অর্থায়নের মূল লক্ষ্য জনকল্যাণ বা সমাজ কল্যাণ, যে অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি, তাকে সরকারি অর্থায়ন বলা হয়। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণ বা সমাজ কল্যাণ। এটা তুমি ব্যাখ্যা করে দিবা। আর এই ক্লাসের পিডিএফ আমরা ক্লাসের কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা এই পিডিএফটা পড়ে নিবা। জাস্ট তুমি হচ্ছে বেসিক জিনিসটা বোঝার ট্রাই করো। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হলো ব্যবসা অর্থায়ন। ব্যবসা অর্থায়ন কাকে বলে? ব্যবসা অর্থায়ন হচ্ছে ব্যবসা করার জন্য অর্থ নিয়ে আসা। এই অর্থগুলো প্রতিষ্ঠানে সংরক্ষণ করা এবং বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করা হচ্ছে ব্যবসা অর্থায়ন। এখন তুমি বেসিক জিনিসটা বুঝতে পারছো। এখন বেসিক জিনিসটা যেহেতু বুঝতে পারছো, অবশ্যই তুমি কি করতে পারবা, পরীক্ষায় ব্যাখ্যা করতে পারবা। আর অবশ্যই পিডিএফ এটা তোমরা পড়ে নিবা, আমাদের ক্লাসের কমেন্ট বক্সে থাকবে। এর পরবর্তী রয়েছে তারল্য বনাম মুনাফার নীতিটি অর্থায়নের অন্যতম নীতি, ব্যাখ্যা করো। তারল্য বনাম মুনাফার নীতি কি? আমরা গতকালকে এমসিকিউ ক্লাসে অ্যানালাইসিস করেছিলাম যে তারল্য এবং মুনাফার মধ্যে কোন ধরনের সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক। কেন? তারল্য মানে হচ্ছে প্রতিষ্ঠানের নগদত্ব, তারল্য মানে কি? প্রতিষ্ঠানের নগদত্ব। তুমি প্রতিষ্ঠানে নগদত্ব যদি বেশি রাখো তাহলে তুমি কম বিনিয়োগ করতে পারবা, কম বিনিয়োগ করতে পারবা। কম বিনিয়োগ করতে পারলে কম মুনাফা পাবা। আর তারল্য যদি কম রাখো, বিনিয়োগও কম হবে এবং বিনিয়োগ বেশি হবে। সরি, তারল্য কম রাখলে কি হবে? বিনিয়োগ বেশি হবে। আর বিনিয়োগ বেশি হলে মুনাফাও বেশি হবে। তাহলে তারল্য এবং মুনাফার মধ্যে হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক, আর বিনিয়োগ এবং মুনাফার মধ্যে হচ্ছে সমমুখী সম্পর্ক। তাহলে এই নীতির মধ্যে বলা হয় যে যে পরিমাণ তোমার প্রতিষ্ঠানে তরল সম্পদ প্রয়োজন, সেই পরিমাণ তরল সম্পদ রেখে অর্থাৎ নগদ অর্থ রেখে বাকি অর্থগুলো কি করা? বিভিন্ন খাতে বিনিয়োগ করা। এই নীতির মধ্যে হচ্ছে তারল্য এবং বিনিয়োগের মধ্যে সমন্বয় করে কাজ করার কথা বলা হয়েছে। অর্থাৎ তারল্য কম বেশি রাখলে মুনাফা কম, আর মুনাফা কম তারল্য কম রাখলে মুনাফা বেশি হবে। তাহলে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, তারল্য এবং মুনাফার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। আশা করি তোমরা এটা যদি পরীক্ষা আসে ভালোভাবে লিখতে পারবা, আর তোমরা পিডিএফ থেকে এই জিনিসটা পড়ে নিবা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্বল্পমেয়াদী উৎস থেকে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদী উৎস হতে স্থায়ী মূলধন সংগ্রহ করা কোন নীতি অনুযায়ী? তাহলে স্বল্পমেয়াদী উৎস থেকে স্বল্পমেয়াদী অর্থায়ন এবং দীর্ঘমেয়াদী উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহ করা হচ্ছে উপযুক্ততা নীতি। কোন নীতি? উপযুক্ততা নীতি। অর্থাৎ উপযুক্ত স্থানে উপযুক্ত জিনিস বসানো হচ্ছে উপযুক্ততা নীতি। তাহলে উপযুক্ততার নীতি অনুযায়ী স্বল্পমেয়াদী উৎস থেকে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদী উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহ করা হয়। এই নীতি অনুসারে ব্যবসায়ের নিয়মিত ব্যয় সমূহ স্বল্পমেয়াদী উৎস হতে সংগ্রহ করা হয় এবং বিভিন্ন স্থায়ী ব্যয়ের জন্য দীর্ঘমেয়াদী উৎস ব্যবহার করা হয়। ব্যবসায়ের দৈনন্দিন ব্যয় নির্বাহে দীর্ঘমেয়াদী উৎস ব্যবহার করা হলে প্রতিষ্ঠানের দায় বেড়ে যায়, ফলে ব্যবসায়ের আর্থিক ঝুঁকি বেড়ে যায়। তাই প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহের ক্ষেত্রে উপযুক্ততার নীতি অনুসরণ করে। তাহলে উপযুক্ততার নীতি কি? ও গুরুত্ব মানে যে স্থানে যার যেখানে যাওয়ার কথা সেখানে নিয়ে যাওয়া, উপযুক্ত স্থানে উপযুক্ত জিনিস বসানো। অর্থাৎ স্বল্পমেয়াদী উৎস থেকে চলতি মূলধন, দীর্ঘমেয়াদী উৎস থেকে স্থায়ী মূলধন, এগুলো হচ্ছে উপযুক্ততার নীতি অনুযায়ী করা হয়। তোমরা বেসিকটা বোঝার ট্রাই করবা। বেসিক যদি বুঝে যাও, যেমন তুমি এটা কোন নীতি এটা বুঝতে পারলে তুমি কি অবশ্যই ব্যাখ্যা করতে পারবা, ওই জিনিসটা বোঝার ট্রাই করো আর পিডিএফটা পড়ে নেবা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, বৈচিত্র্যায়ন নীতি কি? উদাহরণ ব্যাখ্যা করো। অর্থাৎ বৈচিত্র্যায়ন নীতিটা কি? একাধিক প্রকল্পে বিনিয়োগ করে ঝুঁকি হ্রাস করাকে বৈচিত্র্যায়ন বা পোর্টফোলিও নীতি বলা হয়।
তাহলে তুমি বৈচিত্র্যের নীতি সংজ্ঞাটা জানো এবং একটু উদাহরণ দিবে। ধরো তোমার 10 লক্ষ টাকা রয়েছে, তুমি একটা খাতে বিনিয়োগ না করে 10 লক্ষ টাকা একাধিক খাতে বিনিয়োগ করলে, এটা হচ্ছে বৈচিত্র্যের নীতি। তারপর হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত বলতে কি বোঝায়? বিনিয়োগ সিদ্ধান্ত হচ্ছে ব্যয় সিদ্ধান্ত। কিভাবে? কারণ আমরা বিনিয়োগ করি, বিভিন্ন খাতে বিনিয়োগ করলে টাকা চলে যায় না, এটা একটা ব্যয়ের সাথে সামঞ্জস্য না। তাহলে বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম হচ্ছে আমরা ব্যয় সিদ্ধান্ত। বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কি? ব্যয় সিদ্ধান্ত। এই তুমি যে জ্ঞানমূলক যেটা বেসিক, এটা যদি ধরতে পারো অবশ্যই তুমি কি করতে পারবা? বিশ্লেষণ করতে পারবা। তাহলে তুমি আজকে কি করবা? জাস্ট আমার ক্লাস থেকে তুমি বেসিকটা বুঝে ট্রাই করো, আর তোমরা ক্লাসের কমেন্ট বক্স থেকে পিডিএফটা পড়ে নিবে। প্রথম অধ্যায় থেকে আমাদের অল্প কিছু প্রশ্ন ছিল, আশা করতেছি এখান থেকে আসবে। এই টাইপগুলো তোমরা ভালো করে দেখে যাবো। এর পরবর্তী রয়েছে আমাদের চতুর্থ অধ্যায়, অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্যের প্রথম প্রশ্নটা হচ্ছে, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনের মূল কারণ কি? যুক্তি দাও। তাহলে আমরা জানি সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সমমূল্য বলা হয়। এটা কেন হয়ে থাকে? সুদের হারের কারণে। কেন হয়ে থাকে? সুদের হারের কারণে। এই যে সুদের হারের কারণে এটা হচ্ছে, এটা যদি তুমি বুঝতে পারো অবশ্যই তুমি কি করতে পারবা? ব্যাখ্যা করতে পারবা। অর্থের সমমূল্যের পরিবর্তনের মূল কারণ হচ্ছে কি? সুদের হার। এটাই বুঝতে হচ্ছে তোমাকে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সুযোগ ব্যয় বলতে কি বুঝো? সুযোগ ব্যয়টা কি? একটি প্রকল্পে বিনিয়োগ করতে গিয়ে অন্য একটি প্রকল্পে বিনিয়োগের যেই সুযোগটা তুমি ত্যাগ করো, এটা হচ্ছে সুযোগ ব্যয়। ধরো তোমার 10 লক্ষ টাকা রয়েছে, একদিকে তোমার একটা জমি ক্রয় করতে হচ্ছে, আরেকদিকে ধরো একটা ব্যাংকে জমা রাখলে, দুইটা তোমার কি রয়েছে? সাইড রয়েছে, একটা ব্যাংক আর একটা জমি। তুমি জমি ক্রয় করলে ব্যাংকে রাখতে পারতেছো না, ব্যাংকে রাখলে জমি ক্রয় করতে পারতেছো না। তাহলে একটাতে বিনিয়োগ করার ফলে আরেকটা তোমার সাইডে দিতে হচ্ছে না। এই যে সাইডে দিচ্ছ, এটা হচ্ছে মূলত সুযোগ ব্যয়। তোমরা কি বেসিকটা বুঝো? বেসিকটা বুঝলে অবশ্যই তোমরা কি তোমার নিজেদের মতো করে কি করতে পারবা? পরীক্ষার খাতায় লিখতে পারবা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের, বিনিয়োগ সিদ্ধান্তে রুল 72 এর ভূমিকা ব্যাখ্যা করো। রুল 72 কি? রুল 72টা কি? রুল 72 হলো যেই নীতি অনুযায়ী বা যে রুল অনুযায়ী কত বছরে বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবে, কত বছরে বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবে তা নির্ণয় করা যায়। রুল 72 অনুযায়ী যখন আমরা সময় বাইর করি তখন 72কে আয় দ্বারা ভাগ করি, আর যখন সুদের হার বাইর করি তখন 72কে এন দ্বারা ভাগ করা হয়। এই হচ্ছে রুল 72-এর নীতি। তাহলে রুল 72-এর নিয়ম হচ্ছে এটাই। যেমন তুমি যদি রুল 72 অনুযায়ী সময় বের করতে যাও, 72কে সুদের হার দ্বারা আয় দ্বারা ভাগ করতে হবে, আর সুদের হার বের করতে গেলে তোমাকে এন দ্বারা ভাগ করতে হবে। এর পরবর্তী রয়েছে প্রকৃত সুদের হারের ধারণা দাও। প্রকৃত সুদের হারটা কি? আমরা যখন ব্যাংক থেকে লোন নিয়ে থাকি তখন কি হয়? ধরো তোমাকে বলে যে, ব্যাংক বলে যে তোমাকে 12% ঋণের সুদ প্রদান করতে হবে। এটা হচ্ছে নামিক সুদ, যেটা তুমি টাকা নেওয়ার সময় তোমাকে যেটা বলে দিছে, এটা হচ্ছে নামিক সুদ। আর যখন তুমি প্রকৃতপক্ষে তুমি দীর্ঘদিন ধরে 5 বছরের জন্য লোন নিলা, 5 বছর ধরে সুদ দিবা, প্রকৃতপক্ষে তুমি ব্যাংকে ধরো 12.50 অথবা 13% অথবা 11.75 এরকম হতে পারে। তুমি এটা যেটা ইএআর আছে, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, আমরা প্রকৃত সুদের হার নির্ণয় করি না, এটাই যে নামিক সুদের হার ধরে দিচ্ছে তোমাকে 12%, কিন্তু প্রকৃতপক্ষে একজন ঋণ গ্রহীতা, ঋণদাতাকে যে হারে সুদ দেয় তাকে আমরা কি বলি? প্রকৃত সুদের হার বা প্রকৃত সুদ বলে থাকি। এখন তোমরা হয়তো বেসিকটা বুঝতে পেরেছো, প্রকৃত সুদের হার জিনিসটা কি। এর পরবর্তী রয়েছে রুল 72। রুল 72 কি? বার্ষিক চক্রবৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কত সময়ে দ্বিগুণ হবে। রুল 72 অনুযায়ী একটু আগে আমরা আলোচনা করলাম, বার্ষিক চক্রবৃদ্ধিতে কত সময়ে বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবে তা নির্ণয় করা যায়। রুল 72-এ সময় বের করতে হলে 72কে আয় দ্বারা ভাগ করতে হয়, আর সুদের হার বের করতে হলে 72কে এন দ্বারা ভাগ করতে হয়। তাহলে রুল 72 অনুযায়ী আমরা সুদের হার এবং সময় নির্ণয় করি, বিনিয়োগের সুদের হার এবং সময় নির্ণয় করি। বার্ষিক চক্রবৃদ্ধিতে বিনিয়োগকৃত অর্থ কত হারে দ্বিগুণ হবে বা কত সময়ে দ্বিগুণ হবে এটা নির্ণয় করা যায়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের, নামিক ও প্রকৃত সুদের হারের মধ্যে দুটি পার্থক্য লিখো। তাহলে একটু আগে আমরা আলোচনা করলাম নামিক সুদের হার কি, প্রকৃত সুদের হার কি। নামিক সুদের হার কোনটা? যেটা হচ্ছে তুমি লোন নেওয়ার সময় নাম ধরে দেয়, এটা হচ্ছে নামিক সুদের হার। তুমি প্রকৃতপক্ষে যে সুদটা দিয়ে থাকো অর্থাৎ প্রদান করো, এটা হচ্ছে তোমার প্রকৃত সুদের হার। তাহলে দুটো পার্থক্য দেখো। সংজ্ঞা হচ্ছে কি? একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি ঋণ বা বিনিয়োগের উপর প্রযোজ্য সুদের হারকে
নামিক সুদের হার বলা হয়। আর হচ্ছে একাধিক বছরে চক্রবৃদ্ধি ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে যে সুদের হার প্রদান করে এটা হচ্ছে প্রকৃত সুদের হার। নামিক সুদের হারের ক্ষেত্রে চক্রবৃদ্ধির প্রভাব বিবেচনা করা হয় না, প্রকৃত সুদের হারের ক্ষেত্রে চক্রবৃদ্ধির প্রভাব বিবেচনা করা হয়। তাহলে এখান থেকে তোমরা একদম দুটো ক্লিয়ার হয়ে যাচ্ছে, নামিক সুদের হার কি আর প্রকৃত সুদের হার কি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে এখন হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি ও অনিশ্চয়তার প্রথম প্রশ্নটা হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে তিনটি পার্থক্য লিখো। ঝুঁকি কি, অনিশ্চয়তা কি? প্রকৃত ফলাফল থেকে প্রত্যাশিত ফলাফল ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। আর অনিশ্চয়তা সম্পর্কে কোনো আমাদের ভবিষ্যতে কি হতে পারে এ সম্পর্কে কোনো ধারণা যদি না থাকে ওইটাকে আমরা অনিশ্চয়তা বলতে পারি। ঝুঁকি হচ্ছে কি, পরিমাপ করা যায়, তাই হচ্ছে ঝুঁকি এটা কি করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু অনিশ্চয়তা পরিমাপ করা যায় না, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বা প্রাকৃতিক ভাবে হয়ে থাকে, এটা আমরা কি করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না। যেটা নিয়ন্ত্রণ করতে পারি না এটা হচ্ছে অনিশ্চয়তা, আর যেটা নিয়ন্ত্রণ করতে পারি, পরিমাপ করতে পারি, ওটা হচ্ছে ঝুঁকি। এখন বলছে আমাদের তিনটি কি দিতে, পার্থক্য দেখাতে, এই দুটির মধ্যে ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে তিনটি করে পার্থক্য দেখাতে বলছে। তাহলে অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায়, আমি বলছি না একটু আগে, যেটা পরিমাপ করা যায় এটা হচ্ছে কি ঝুঁকি। আর ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে গাণিতিকভাবে যখন নির্ণয় করা যাবে না, এটা হবে তোমার অনিশ্চয়তা। ঝুঁকি পরিমাপ করা যায় বিধায় বিভিন্ন কৌশল অবলম্বন করে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু অনিশ্চয়তা পরিমাপ করা যায় না বিধায় এটা নিয়ন্ত্রণ করা যায় না বা অযোগ্য। সম্পৃক্ততা হচ্ছে কি ঝুঁকি অনিশ্চয়তার একটি অংশ। ঝুঁকি হচ্ছে অনিশ্চয়তার যে অংশ পরিমাপ করতে পারি এটা হচ্ছে ঝুঁকি, সেজন্য অনিশ্চয়তার একটি অংশ বিশেষ হচ্ছে ঝুঁকি। আর অনিশ্চয়তা কল্পনা বা ভবিষ্যতের সাথে যুক্ত বা সম্পৃক্ত। আশা করি তোমরা এখান থেকে তোমরা দুইটা জিনিসের কি বেসিক আইডিয়া নিতে পারো, একটা ঝুঁকি আর একটা অনিশ্চয়তা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি কি, বর্ণনা করো। তাহলে ব্যবসায়িক ঝুঁকি কি, ব্যবসা প্রতিষ্ঠান বা বিনিয়োগকারীদের প্রত্যাশিত ব্যবসা পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে, যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয়, যেমন পরিচালনা খরচ মানে কি ব্যবসায় চলাচল করার জন্য যে প্রতিদিন যেটা খরচ হয়, পরিচালন খরচ, মুনাফা জাতীয় খরচ, এই খরচ মেটানোর থেকে যে ধরনের ঝুঁকি সৃষ্টি হয় এটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। আর ঋণ পরিশোধ অর্থাৎ দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় এটা হচ্ছে আর্থিক ঝুঁকি। তাই আমাদের বলা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি প্রতিষ্ঠানের পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে যেই ঝুঁকির সৃষ্টি হয় এটাই হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের আর্থিক ঝুঁকি কখন সৃষ্টি হয়। এই যে একটু আগে বললাম তোমাদের, দায় পরিশোধের অক্ষমতা থেকে যেই ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। তাহলে এই যে চলে আসছে আর্থিক ঝুঁকি কখন সৃষ্টি হয়, দায় পরিশোধে যখন তুমি অক্ষম হবা তখন তোমার আর্থিক ঝুঁকি সৃষ্টি হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বন্ডে বিনিয়োগকারীরা কি কি ঝুঁকি বহন করেন। বন্ডে বিনিয়োগকারীরা কি কি ঝুঁকি বহন করে। বন্ডে বিনিয়োগকারীরা প্রথমত ঝুঁকি বহন করে সুদের হারের ঝুঁকি। কিসের ঝুঁকি, সুদের হারের ঝুঁকি আর তারল্য ঝুঁকি। এই দুইটা ঝুঁকি হচ্ছে বন্ডে বিনিয়োগকারীরা কি করে, বহন করে থাকে। বন্ডের মূল্য কমে গেলে সুদের হারের ঝুঁকি সৃষ্টি হয়। অন্যদিকে বিনিয়োগকারী প্রত্যাশিত মূল্যে বাজারে বন্ড বিক্রি করতে না পারলে তারল্য ঝুঁকির সৃষ্টি হয়। বন্ডে বিনিয়োগকারীদের এই ঝুঁকিগুলো মোকাবেলা করতে হয়। তাহলে বন্ডে যারা বিনিয়োগ করে তাদের সুদের হারের ঝুঁকি এবং তারল্য ঝুঁকি মোকাবেলা করতে হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কখন তারল্য ঝুঁকি সৃষ্টি হয়। তারল্য ঝুঁকি কখন সৃষ্টি হয়, একজন বিনিয়োগকারী যদি তার প্রত্যাশিত মূল্যে বাজারে শেয়ার এবং বন্ড ডিবেঞ্চার বিক্রি করতে না পারে তখন কিসের সৃষ্টি হয়, তারল্য ঝুঁকি সৃষ্টি হয়। তাহলে বন্ড যারা ক্রয় করে তাদের কি হয়, বন্ডের যারা বিনিয়োগ করে তাদের দুই ধরনের ঝুঁকি সৃষ্টি হয়, একটা হচ্ছে তারল্য ঝুঁকি আর একটা হচ্ছে সুদের হার ঝুঁকি। এখন বলছে কখন তারল্য ঝুঁকি সৃষ্টি হয়। তারল্য ঝুঁকি সৃষ্টি হয় যখন বন্ড ও ডিবেঞ্চার বিক্রি করতে না পারে, তখন হচ্ছে আমাদের তারল্য ঝুঁকি সৃষ্টি হয়। বিনিয়োগকারী শেয়ার ও বন্ড ডিবেঞ্চার বিনিয়োগকারী নগদ অর্থের প্রয়োজনে অনুভব করতে পারে, কিন্তু কোনো কারণে যদি বিনিয়োগকারী সহজে বা উপযুক্ত মূল্যে এই বিনিয়োগকৃত অর্থ নগদে রূপান্তর করতে না পারে তখন তারল্য ঝুঁকির সৃষ্টি হয়। এই ধরনের ঝুঁকি আর্থিক বাজারের আকার ও কাঠামোর উপর নির্ভর করে থাকে। তাহলে এর পরবর্তী আমাদের আছে ঝুঁকি মুক্ত আয়ের হার বলতে কি বোঝায়। ঝুঁকি মুক্ত আয়ের হার কোনগুলো, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এগুলো যেগুলো সরকার ইস্যু করে থাকে এগুলো হচ্ছে ঝুঁকি মুক্ত আয়। তাহলে এগুলো তোমরা পিডিএফ থেকে পড়ে নিবা। আদর্শ বিচ্যুতির সিদ্ধান্ত গ্রহণের নীতিটি ব্যাখ্যা করো। আমরা জানি আদর্শ বিচ্যুতি একটা হচ্ছে পারিসংখ্যানিক পদ্ধতি যেটার মাধ্যমে আমরা ঝুঁকি নির্ণয় করে থাকি।
আদর্শ বিচ্যুতির বড় মান ঝুঁকিকে নির্দেশ করে, আবার আদর্শ বিচ্যুতির ছোট মানও কম ঝুঁকিকে নির্দেশ করে। আদর্শ বিচ্যুতির যেটা মান বড় এটা হচ্ছে বেশি ঝুঁকি, আর যেটা মান ছোট এটা হচ্ছে কম ঝুঁকি নির্দেশ করে থাকে। আদর্শ বিচ্যুতির ছোট মান কম ঝুঁকিকে বোঝায়। আদর্শ বিচ্যুতির সিদ্ধান্ত গ্রহণ নীতি অনুযায়ী যখন আমরা ঝুঁকি কম, যেটা কম ওটাই তো নিব। আদর্শ বিচ্যুতি বের করব আমরা ম্যাথ করার সময় সিদ্ধান্ত দিই না, ঘ নম্বরে আমরা ঝুঁকির পরিমাণ বের করলাম, যে প্রকল্পে ঝুঁকি কম আমরা সেই প্রকল্পে যাব না অবশ্যই। তাহলে আদর্শ বিচ্যুতি কারণ হচ্ছে এটা। আদর্শ বিচ্যুতির মাধ্যমে আমরা ঝুঁকি নির্ণয় করি, এটা একটি পরিসংখ্যানিক পদ্ধতি। এখানে ঝুঁকি যেটা, যে প্রকল্পে ঝুঁকি কম আমরা ওই প্রকল্প আমরা কি করে থাকি, বিনিয়োগ করে থাকি। এর পরবর্তী আমাদের রয়েছে অধ্যায় 6 মূলধনী আয় ব্যয় পাককলন। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে মূলধন বাজেটিংকে কি কারণে অর্থায়নের সাফল্যের চাবিকাঠি বলা হয়? মূলধন বাজেটিংটা কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের প্রক্রিয়াকে আমরা মূলধন বাজেটিং বলি। মূলধন বাজেটিং হচ্ছে এক ধরনের মূল্যায়ন প্রক্রিয়া। মূলধন বাজেটিং কি? এক ধরনের মূল্যায়ন প্রক্রিয়া। মূলধন বাজেটিং এর ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ অনেক বেশি হয়, ফলে এখানে আয়ের সম্ভাবনা ও ঝুঁকির পরিমাণ অনেক বেশি। মূলধন বাজেটিং বাস্তবসম্মত ও সঠিক হলে ব্যবসা প্রতিষ্ঠান সফল হয়, তবে এটি ব্যর্থ হলে ব্যবসা প্রতিষ্ঠানও ব্যর্থ হয়। তাই সঠিক মূলধন বাজেটিং সিদ্ধান্ত আমাদের নিতে হবে। তাহলে তোমরা এগুলো পিডিএফটা পড়ে ফেলবা, পিডিএফটা পড়বা, আমি জাস্ট তোমাদের বেসিকটা বুঝিয়ে দিচ্ছি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের অর্থায়নের সাফল্য অর্জনের মূল চাবিকাঠি কি? অর্থায়নের সাফল্য অর্জনের মূল চাবিকাঠি কি? অর্থায়নের সাফল্য অর্জনের মূল চাবিকাঠি হচ্ছে আমাদের মূলধন বাজেটিং। কি? মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং এর অধিকাংশ অনুমানের সিদ্ধান্ত সমূহ ভবিষ্যতের উপর নির্ভরশীল। তাহলে মূলধন বাজেটিং এর অধিকাংশ অনুমানে কিসের উপর নির্ভরশীল? ভবিষ্যতের উপর নির্ভরশীল। তাই এটা হচ্ছে ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত। মূলধন বাজেটিংকে কেন সর্বদাই ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত বলা হয়? কেন? ভবিষ্যতের উপর নির্ভরশীল। সবকিছু কিসের উপর নির্ভরশীল? মূলধন বাজেটিং এর ভবিষ্যতের উপর নির্ভরশীল, তাই হচ্ছে এটা ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত। একটি স্থায়ী সম্পত্তি যেমন কোনো মেশিনে বিনিয়োগ করা উচিত, কোনো মেশিনে বিনিয়োগ করা উচিত কিনা তা এই সিদ্ধান্ত নির্ভর করে এই মেশিনটিতে উৎপাদিত পণ্য ভবিষ্যতে কত টাকা। অর্থাৎ তুমি একটা মেশিন ক্রয় করতে গেলে ওই মেশিন থেকে তুমি কি পরিমাণ উৎপাদন করতে পারবে এটার উপর নির্ভর করবে তুমি এই মেশিনটা ক্রয় করবা কিনা। তাহলে তোমার আয় এবং ব্যয়, অর্থাৎ তুমি মুনাফা পাবা কিনা এটা সিদ্ধান্ত নিতে হবে না। তাহলে এটা হচ্ছে মূলধন বাজেটিং হচ্ছে সবসময় একটা ঝুঁকিযুক্ত প্রক্রিয়া। কেন? ভবিষ্যতের উপর নির্ভরশীল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পণ্য বৈচিত্র্যায়ন করা হয় কেন? পণ্য বৈচিত্র্যায়ন কেন করা হয়? ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে একই ব্যবসায়ে বিভিন্ন পণ্যের সমাহার ঘটানো পণ্য বৈচিত্র্যায়ন। ব্যবসায়ের ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত থাকে। ব্যবসায়ের পণ্যের বৈচিত্র্যকরণ নিশ্চিত করতে পারলে ঝুঁকি কমে, কেননা একটি পণ্য থেকে লোকসান হলে অন্য পণ্যের মুনাফা দ্বারা তা পুষিয়ে নেওয়া সম্ভব হয়। তাই ঝুঁকি বন্টনের মাধ্যমে সফলতা নিশ্চিত করতে পণ্য বৈচিত্র্যায়ন প্রয়োজন। তাহলে পণ্য বৈচিত্র্যের মাধ্যমে কি হয়? ঝুঁকি বন্টন হয়। পণ্য বৈচিত্র্যের মাধ্যমে কি হয়? ঝুঁকি বন্টন হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে উৎপাদন পদ্ধতির প্রতিস্থাপন ও আধুনিকায়নে কিভাবে মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়? তাহলে উৎপাদন পদ্ধতির প্রতিস্থাপন ও আধুনিকায়নের ক্ষেত্রে কিভাবে মূলধন বাজেটিং এর প্রয়োগ করা হয়? উৎপাদন পদ্ধতির প্রতিস্থাপন ও আধুনিকায়ন দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। প্রতিস্থাপন ও আধুনিকায়ন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিনিয়োগের বিশ্লেষণ ও যাচাই বাছাইয়ের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। বিনিয়োগ যদি সম্ভাব্য লাভজনক হয় তাহলে বিনিয়োগ করা হবে। এভাবে উৎপাদন পদ্ধতির প্রতিস্থাপন ও আধুনিক মূলধন বাজেটিং এর ব্যবহার করা হয়। তাহলে প্রতিস্থাপন ও আধুনিকায়ন হচ্ছে দীর্ঘমেয়াদী একটি সিদ্ধান্ত, তাই হচ্ছে আমাদের মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহ বলতে কি বোঝায়? নগদ আন্তঃপ্রবাহ মানে হচ্ছে টাকা আসা, আর নগদ বহিঃপ্রবাহ মানে হচ্ছে টাকা চলে যাওয়া। যখন আমরা বিক্রয় করি তখন আমাদের প্রতিষ্ঠানে টাকা আসে, এটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। আর যখন আমরা ক্রয় করি, আসবাবপত্র ক্রয় করি, বিভিন্ন জিনিস ক্রয় করি, অর্থাৎ কর্মচারী বেতন দিই, তখন আমাদের প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায়, এটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। তাহলে বহিঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ মানে টাকা আসা, আর নগদ বহিঃপ্রবাহ মানে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাওয়া। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের নেট মুনাফা বৃদ্ধির সাথে সাথে নগদ আন্তঃপ্রবাহকে কি ধরনের পরিবর্তন করে? নগদ আন্তঃপ্রবাহ ও নেট মুনাফার পার্থক্য নির্ণয়কারী উপাদানটি হলো অবচয়। নগদ আন্তঃপ্রবাহ ও নেট মুনাফার পার্থক্যকারী হচ্ছে অবচয়। নেট মুনাফার সাথে যখন আমরা অবচয় যোগ করি তখন নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়। আর
মোট মুনাফা থেকে যখন অবচয় বাদ দিই তখন নিট মুনাফা পাওয়া যায়। আয় ব্যয় পাককলন শেষে নিট নগদ প্রবাহ ও নিট মুনাফা নির্ধারণ করা হয়। নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়, অর্থাৎ নিট মুনাফা বৃদ্ধি হলে নগদ আন্তঃপ্রবাহ বৃদ্ধি পাবে। তাহলে নেট মুনাফা এবং নগদ আন্তঃপ্রবাহের মধ্যে কি ধরনের সম্পর্ক? সমমুখী সম্পর্ক। কি ধরনের সম্পর্ক? সমমুখী সম্পর্ক বিদ্যমান। নেট মুনাফা এবং নগদ আন্তঃপ্রবাহের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মূলধন বাজেটিং এর সহজ ও জনপ্রিয় পদ্ধতি সম্পর্কে। মূলধন বাজেটিং এর সবচেয়ে সহজ ও জনপ্রিয় পদ্ধতি হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি। কি সময় পদ্ধতি? পেব্যাক সময় পদ্ধতি। পেব্যাক সময়ের পদ্ধতির মাধ্যমে আমরা কি করি? বিনিয়োগকৃত অর্থ কত সময়ের মধ্যে আমাদের কাছে ফেরত আসবে ওটা নির্ণয় করি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি বলতে কি বোঝায়? সেম জিনিসটা, প্রকল্পে বিনিয়োগকৃত টাকা কত দিনে ফেরত আসবে তা নির্ণয় করার জন্য যেই পদ্ধতি ব্যবহার করা হয় তাকে আমরা পেব্যাক সময় বা পেব্যাক পিরিয়ড বলে থাকি। ব্যবসায় বিনিয়োগ বা প্রকল্প থেকে আগত আন্তঃপ্রবাহগুলো যদি সমান হয় তবে বিনিয়োগকৃত টাকাকে বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ করলে পেব্যাক সময় নির্ণয় করা যায়। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের এটি একটি জনপ্রিয় পদ্ধতি। এটা এমসিকিউতে আসতে পারে। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের বা মূলধন বাজেটিং এর সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি কোনটি? পেব্যাক সময় পদ্ধতি। এরপর আমাদের রয়েছে নবম অধ্যায়, ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। ব্যাংকিং ব্যবসা ও তার ধরনের প্রথম প্রশ্নটি হচ্ছে ব্যাংকে ব্যবসায় জীবনী শক্তি বলা হয় কেন? ব্যবসায়ের প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে বলে ব্যাংকে ব্যবসায় জীবনী শক্তি বলা হয়। কেন বলা হয়? ব্যবসায়ের প্রয়োজনীয় মূলধন সরবরাহ করা হয় বলে। এই কথাটা মনে রাখবা, ব্যবসায়ের প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করা হয় বলে ব্যাংকে ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয়। এর পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের ব্যাংকে গ্রাহকের প্রতিনিধি বলা হয় কেন? ব্যাংকে কেন গ্রাহকের প্রতিনিধি বলা হয়? ব্যাংকে গ্রাহকের প্রতিনিধি বলা হয় ব্যাংক তার প্রদত্ত সেবার মূল্য গ্রহণের বিনিময়ে মক্কেলদের পক্ষে প্রতিনিধি হিসাবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের গ্রাহকের পক্ষে বিভিন্ন প্রতিনিধিত্বমূলক কাজ সম্পাদন করে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চেক, ড্রাফট, অর্থ সংগ্রহ, বিল পরিশোধ, সচ্ছলতা সনদপত্র প্রদান ইত্যাদি। এসব কারণে ব্যাংকে গ্রাহকের প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয়। এর পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে ব্যাংকের মুনাফার নীতিটি ব্যাখ্যা করুন। বাণিজ্যিক ব্যাংকের একটি অপরিহার্য নীতি হলো মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংকের মূল লক্ষ্য হচ্ছে কি? আমাদের মুনাফা অর্জন। তাহলে ব্যাংক আমানতকারীদের প্রদত্ত সুদের হারের চেয়ে ঋণ গ্রহীতাদের কাছ থেকে বেশি হারে সুদ আদায় করে থাকে। অর্থাৎ তুমি বাণিজ্যিক ব্যাংকে যদি তুমি আমানত হিসেবে টাকা জমা রাখো তোমাকে স্বল্প সুদে প্রদান করবে, আর ওই যে টাকাগুলো তোমার থেকে জমা নিছে ওইগুলা বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন খাতে বিনিয়োগ করবে না, ওদের থেকে অধিক হারে সুদ গ্রহণ করবে। অর্থাৎ তোমার টাকা দিয়ে ওরা কি করে? ব্যবসা করে। এর পরবর্তী আমাদের রয়েছে ব্যাংকের মুনাফার নীতিটি ব্যাখ্যা করা। অর্থাৎ সেম প্রশ্ন দুইবার চলে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতা কেন প্রয়োজন? ব্যাংকিং কার্যক্রমে অবশ্যই আর্থিক সচ্ছলতা প্রয়োজন। কেন? কারণ ব্যাংক পরিচালনা করার জন্য তো তোমার অর্থ লাগবে। ব্যাংকিং কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আর্থিক সচ্ছলতার প্রয়োজন হয়। ব্যাংকের আর্থিক সচ্ছলতা বলতে চাওয়া মাত্র আমানতকারীকে পরিশোধের জন্য ব্যাংকের হাতে পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে, নগদ অর্থ থাকতে হবে, অর্থাৎ যেটা তারল্য বলি আমরা, ওইটা ব্যাংক প্রতিষ্ঠান থাকতে হবে। অর্থাৎ ব্যাংকটা মূলত সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আর্থিক সচ্ছলতা প্রয়োজন। এটা ব্যাংকের ক্ষেত্রে হোক, যে কোনো ব্যবসার ক্ষেত্রে হোক, আর্থিক সচ্ছলতা প্রয়োজন কেন? পরিচালনা করার জন্য। ব্রিজ ফিন্যান্সের ধারণাটি ব্যাখ্যা করো। ব্রিজ ফিন্যান্সের ধারণাটি ব্যাখ্যা করো। স্বল্প সময়ের জন্য অস্থায়ী অর্থের ঘাটতি পূরণে যে ঋণ নেওয়া হয় তাকে ব্রিজ ফিন্যান্স বলা হয়। তাহলে ব্রিজ ফিন্যান্স কাকে বলে? এটা তোমাদের জ্ঞানমূলক আসতে পারে। স্বল্প সময়ের জন্য অস্থায়ী অর্থের ঘাটতি পূরণের যে ঋণ নেওয়া হয় তাকে ব্রিজ ফিন্যান্স বলা হয়। এটি মূল বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী অর্থ পাওয়ার আগে সেতুবন্ধন হিসেবে কাজ করে। প্রতিষ্ঠান দ্রুত কাজ শুরু করতে বা চলতি ব্যয় মেটাতে এটি ব্যবহার করা হয়। এটিকে সুদের হার তুলনামূলকভাবে বেশি হয়। তাহলে ব্রিজ ফিন্যান্সের মধ্যে সুদের হার তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। আর ব্রিজ ফিন্যান্স কাকে বলে? স্বল্প সময়ের জন্য অস্থায়ী অর্থের ঘাটতি পূরণে যে ঋণ নেওয়া হয় তাকে ব্রিজ ফিন্যান্স বলা হয়। এর পরবর্তী আমাদের রয়েছে দশম অধ্যায়, বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? ব্যাখ্যা করো। ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। অর্থাৎ এটা যেহেতু বাণিজ্যিক ব্যাংকের অধ্যায়, এখানে ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি থাকবে? মুনাফা অর্জন।
ব্যাংক আমানত সংগ্রহ ও ঋণ দানের মাধ্যমে এই উদ্দেশ্যে সাধন করে থাকে। মূলত ব্যাংক আমানতকারীদের কাছ থেকে স্বল্প সুদে আমানত গ্রহণ করে। একটু আগে যেটা বললাম তোকে, ব্যাংক আমাদের কাছ থেকে যে আমানত নেয় তার বিপরীতে আমাদের দিবে স্বল্প সুদ, কিন্তু তারা ওই টাকাগুলো বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে ওইখান থেকে অধিক হারে সুদ নিয়ে থাকে। অর্থাৎ তোমার টাকা দিয়ে তারা কি করে, ব্যবসা পরিচালনা করে বা ব্যাংক পরিচালনা করে থাকে। ব্যাংক কিভাবে মূলধন গঠনে সহায়তা করে? ব্যাংক বিভিন্ন হিসাব খুলে জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহের মাধ্যমে মূলধন গঠনে সাহায্য করে। সাধারণত ব্যাংকের সব কাজ কেন্দ্রীয় অফিস কর্তৃক নিয়ন্ত্রিত হলেও দেশের বিভিন্ন স্থানে শাখা অফিস থাকে। এসব শাখা বিভিন্ন হিসাব খোলার সুবিধা দিয়ে ব্যাংক জনগণে ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থ সংগ্রহ করে মূলধন গঠন করে। অর্থাৎ ব্যাংক হচ্ছে বিভিন্ন জেলা উপজেলা শাখা করে, তারা কি করে, আমানত সংগ্রহ করে, আমানত সংগ্রহ করে তারা কি করে, মূলধন গঠন করে থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের, বাণিজ্যিক ব্যাংকের বিনিময়ের মাধ্যম সৃষ্টিতে ব্যবহৃত দলিলগুলো কি কি? বাণিজ্যিক ব্যাংকের বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে এরকম ব্যবহৃত দলিল হচ্ছে আমাদের কি কি রয়েছে, চেক, বিনিময় বিল, পত্রপত্র, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংক ড্রাফট, পে অর্ডার ইত্যাদি হলো ব্যাংক সৃষ্ট বিনিময়ের মাধ্যম। এইসব দলিল ও উপকরণের মাধ্যমে সহজে অর্থ লেনদেন করা যায়। উপরে উল্লেখিত দলিল ও উপকরণের প্রচলন ঘটে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পত্রপত্র বলতে কি বুঝো? পত্রপত্র জিনিসটা কি? আমদানিকারকের পক্ষ থেকে রপ্তানিকারকের অনুকূলে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নিশ্চয়তাকে এলসি, লেটার অফ ক্রেডিট, খুবই গুরুত্বপূর্ণ। এলসি এর পূর্ণরূপ লেটার অফ ক্রেডিট বা পত্রপত্র বলা হয়। তাহলে পত্রপত্র জিনিসটা কি? আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নিশ্চয়তা পত্র, যেটাকে সংক্ষেপে বলা হয় এলসি, লেটার অফ ক্রেডিট। রপ্তানিকারক ও আমদানিকারক দু দেশে অবস্থান করে। রপ্তানিকারকের পক্ষে আমদানিকারকের মূল্য পরিশোধের সক্ষমতা জানা কষ্টকর। এই জন্য রপ্তানিকারক আমদানিকারকের পক্ষে ব্যাংকের নিশ্চয়তা চায়। ব্যাংক এই ধরনের নিশ্চয়তার মাধ্যমে আমদানিকারকের মূল্য পরিশোধের দায়িত্ব নেয়। যে পত্রের মাধ্যমে এই ধরনের নিশ্চয়তা দেওয়া হয় তাকে এলসি বা পত্রপত্র বা লেটার অফ ক্রেডিট বলা হয়। বাণিজ্যিক ব্যাংক কিভাবে শিল্প উন্নয়নে ভূমিকা রাখে? বাণিজ্যিক ব্যাংক কিভাবে শিল্প উন্নয়নে ভূমিকা রাখে? বাণিজ্যিক ব্যাংক শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে শিল্প উন্নয়নে ভূমিকা রাখে। কিভাবে রাখে? শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে। প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে বাণিজ্যিক ব্যাংক শিল্প উন্নয়নে ভূমিকা রাখে। তারা শিল্প উদ্যোক্তার নতুন শিল্প স্থাপন, সম্প্রসারণ ও আধুনিক আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করে থাকে। এই ঋণ সরবরাহের মাধ্যমে ব্যাংকগুলো শিল্প উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি সহায়তা করে থাকে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের, প্রাপ্য বিল বাট্টাকরণ বলতে কি বোঝায়? প্রাপ্য বিল বাট্টাকরণ বলতে কি বোঝায়? মেয়াদ শেষ হওয়ার আগে বিল জমা রেখে ব্যাংক কর্তৃক গ্রাহককে অর্থায়ন করাকে প্রাপ্য বিল বাট্টাকরণ বলা হয়। অর্থাৎ তোমার একটা প্রাপ্য বিল রয়েছে, তুমি 10,000 টাকা প্রাপ্য বিলটা ব্যাংকে বললা আমাকে 9,500 টাকা দেন, আপনি আমার বিলটা রেখে দেন, তাহলে 500 টাকা লস দিলে না, এটা হচ্ছে প্রাপ্য বিল বাট্টাকরণ। সংরক্ষিত তহবিল কি? সংরক্ষিত তহবিল কি? কোম্পানির ক্ষেত্রে মুনাফা থেকে যে অংশটা আমরা সংরক্ষণ করে রেখে দিই ভবিষ্যতের জন্য, এটা হচ্ছে সংরক্ষিত তহবিল বা সংরক্ষিত মুনাফা। সর্বশেষ অধ্যায় আমাদের 11 অধ্যায়, ব্যাংকের আমানত। এই ব্যাংকের আমানতের প্রথম প্রশ্নটা হচ্ছে, ব্যাংকে ঝুঁকিবিহীন বিনিয়োগের ক্ষেত্র বলা হয় কেন? ব্যাংকে টাকা জমা রাখা বেশি নিরাপদ, কেননা এই বিনিয়োগ থেকে নির্দিষ্ট হারে নিশ্চিত আয় পাওয়া যায়। ব্যাংকে তুমি টাকা জমা রাখলে তোমার একটা নির্দিষ্ট পরিমাণ কি যে ওরা সুদ প্রদান করে, তাহলে এটা একটা ঝুঁকিবিহীন, অর্থাৎ ঝুঁকি নেই। ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাবে অর্থ জমা রাখলে বিভিন্ন হারে সুদ পাওয়া যায়। পক্ষান্তরে বিনিয়োগ অন্যান্য ক্ষেত্রে যেমন শেয়ার বাজারে বিনিয়োগের মতো এটি ঝুঁকিপূর্ণ নয়, তাই ব্যাংকে ঝুঁকিবিহীন বিনিয়োগের ক্ষেত্র বলা হয়। কোন হিসাবে অর্থ জমা দেওয়া বা উত্তোলন কোনো বিধিনিষেধ থাকে না? চলতি হিসাবে। কোন হিসাবে? চলতি হিসাবে। কেন? চলতি হিসাব করে একজন ব্যবসায়ী, তাহলে তার প্রতিদিন টাকা জমা দিতেও হতে পারে, নিতেও হতে পারে, তাহলে চলতি হিসাবে অর্থ জমা দেওয়া বা উত্তোলনের কোনো বিধিনিষেধ থাকে না। এই হিসাবে গ্রাহক প্রতিদিন যতবার খুশি টাকা জমা রাখতে পারে, আবার উত্তোলনও করতে পারে। সাধারণত ব্যবসায়ীরা এই ধরনের হিসাব খুলে থাকে। তাহলে চলতি হিসাব কারা খুলে? ব্যবসায়ীরা। তারা যে কোনো সময়
প্রয়োজন অনুযায়ী অর্থ জমা ও উত্তোলন করে থাকে। নগদ অর্থের বিকল্প হিসেবে গ্রাহকরা এই হিসাবের মাধ্যমে লেনদেন করে থাকে, তাই এই হিসাবে অর্থ জমা বা উত্তোলন করায় কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেনের জন্য উপযুক্ত হিসাব কোনটি? ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেনের জন্য একটু আগে বললাম চলতি হিসাব। তাহলে এই জিনিসটা যদি ধরতে পারো তুমি চলতি হিসাবের এখন ব্যাখ্যা করতে পারবে না? অবশ্যই পারবো। তাহলে বেসিকটা বুঝবো। এটিএম বলতে কি বোঝায়? এটিএম এর পূর্ণরূপ খুবই গুরুত্বপূর্ণ, অটোমেটেড টেলার মেশিন। এটা এমসিকিউতে আসতে পারে, জ্ঞানমূলকে আসতে পারে। তাহলে এটা কেন প্রয়োজন? এই ধরনের ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে গ্রাহক ব্যাংকের কর্মচারী উপস্থিতি ছাড়া প্রাথমিক কিছু লেনদেন করতে পারে। রাস্তার পাশে, শপিং মলের পাশে এটিএম বুথ আছে, তুমি চাইলে টাকা উত্তোলন করে কি করতে পারতেছো? তোমার প্রয়োজনীয় কাজ করতে পারছো। এই যন্ত্র ব্যবহার করে টাকা উত্তোলন, হিসাব বিবরণী দেখা, টাকা জমা ইত্যাদি করা যায়। এটি ব্যবহার করে ব্যাংক নির্ধারিত সময়সূচির বাইরেও সেবা নেওয়া যায়, অর্থাৎ এটিএম বুথ থেকে আমরা 24 ঘন্টায় সেবা পাচ্ছি। তাহলে এটা এখন তোমরা ব্যাখ্যা করতে পারবে না এটিএম জিনিসটা কি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের ইন্টারনেট ব্যাংকিং কি? ইন্টারনেট ব্যাংকিং একটি ব্যাংকিং সেবা পদ্ধতি যার মাধ্যমে উন্নত ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল এবং ব্যাপক বিস্তৃত সেবা দেওয়া সম্ভব। ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে মুহূর্তে লেনদেন করা সম্ভব এবং এতে 24 ঘন্টা ব্যাংকিং সুবিধা পাওয়া যায়। ইন্টারনেট ব্যাংকিং প্রাচীন ব্যাংকিং পদ্ধতি, কায়িক শ্রম নির্ভর, সীমিত সেবা সম্মিলিত মন্তর ও কাগজপত্রে জমাকৃত গতানুগতিক ব্যাংকিং পদ্ধতির অবসান ঘটেছে। আগে যেগুলো প্রাচীন পদ্ধতি ছিল এগুলোর অবসান ঘটে কি আসছে? ইন্টারনেট ব্যাংকিং আসছে। ইন্টারনেট ব্যাংকিং অনেক ধরনের সুবিধা পাওয়া যায় আগের তুলনায়।